আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি সেট ফাংশনের আগেও দুটো ক্লাস আপলোড করেছিলাম। সেই দুটো ক্লাসে আমি যে বিষয়গুলো পড়িয়েছিলাম তার ধারাবাহিকতায় আমি এই উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের সেট ও ফাংশন এর আজ এই স্ক্রিনে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করতে চাই। এই আলোচনা করার প্রেক্ষাপটে আমি বলতে চাই যে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো যে এসএসসি পরীক্ষায় প্রত্যেক বছর এই সেট ফাংশন থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্ন আসার ফলে শিক্ষার্থীরা এই অনেকে ঠিকমতো অ্যান্সার করতে পারে, অনেকে এই সেট ফাংশনকে ভয় পায়। আর আমাদের শিক্ষক হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষার্থীদের মন থেকে ভয়টি দূর করে দেওয়া। এবারও আমি বোর্ডের খাতা দেখতে যেয়ে দেখি যে অনেকে শিক্ষার্থী সেট ফাংশনের উত্তরটি লিখেছে কিন্তু তারা যথাযথভাবে উত্তরটি করতে পারেনি, যার কারণে তারা তাদের দৃষ্টিতে সঠিকভাবে লিখলেও তারা সঠিক নম্বরটি পায়নি। এজন্য আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নটির উত্তর আমি আলোচনা শেষে করে দেব এবং এই আজকের আলোচনা শেষে আমি তোমাদের সবাইকে বলে দেব কিভাবে এই সেট ফাংশনের উত্তরটি বোর্ডে লিখলে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া যাবে, অর্থাৎ 10-এ 10 পাওয়া যাবে। এবং অনেক এমন ভাবে কিভাবে উত্তর করলে যে দেখা যাচ্ছে 10-এর ভিতরে তুমি 4-5ও পাচ্ছ না, তাহলে সেই ভুল প্রসেস গুলো আমি দেখাবো, পাশাপাশি সঠিক প্রসেসও আমি দেখাবো। তা তোমরা সবাই একে একে এই আমার আলোচনা লক্ষ্য করো এবং এই আলোচনা শেষ পর্যন্ত তোমরা থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখলে সৃজনশীলে পূর্ণ নম্বর পাওয়া যায়। তার আগে আমাদের জানতে হবে যে একটা প্রতীক দেওয়া আছে এখানে, এটা দ্বারা আমরা কি বুঝি। এ বি যে ফাংশন অফ এ টু বি, এই কথাটা আমি আসলে কি বুঝি। এ বি যে ফাংশন অফ এ টু বি, এই কথার অর্থ হচ্ছে এফ একটা ফাংশন, যে ফাংশনের ডোমেন এ এবং কোডোমেন বি। কি বললাম? এফ একটা ফাংশন যে ফাংশনের ডোমেন এ আর কোডোমেন বি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমি বুঝলাম, তাহলে এক এক ফাংশন কি? তাহলে এক এক ফাংশন হচ্ছে নামের সাথে বুঝতে হবে যে এক এক ফাংশন, অর্থাৎ এই এ সেটের ভিন্ন ভিন্ন চলকের জন্য যদি ভি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যায়। আমি বললাম এ সেটের ভিন্ন ভিন্ন চলকের জন্য বি সেটের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, এভাবে বলা যায় যে এ সেটের ভিন্ন ভিন্ন মানের জন্য ভি সেটের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তবে সেই ফাংশনটিকে বলা হবে এক এক ফাংশন। আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়। সে f of x equal to আছে এমন 2x plus 3। এখানে আমরা যদি x এর মান সাপোজ 1 ধরলাম, f of 1, তাহলে 2 into 1 plus 3, তাহলে এটা দাঁড়ালো 2 plus 3 equal to 5। আবার f of 2 সমান আমরা কত পাই? 2 into 2 plus 3, অর্থাৎ 4 into 4 plus 3, তাহলে 7। তাহলে কি হচ্ছে, এটা যদি a সেট হয়, a সেটের যে উপাদানগুলো ভিন্ন ভিন্ন, আবার এটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটাকে আমরা a লিখলাম, এখানে আমরা b লিখলাম, এখানে আমরা ইনপুট করলাম 1 আর 2, আর আউটপুট হিসেবে পেলাম 5 আর 7। তাহলে a সেটের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য b সেটের ভিন্ন ভিন্ন মান পাওয়া গেল। তাহলে এটি হচ্ছে এক এক ফাংশন, অর্থাৎ একটা মানের জন্য একটা মান পাওয়া যাবে। এটা আমাদের এক এক ফাংশন গেল। কিন্তু এক এক ফাংশনের অঙ্ক আমরা কিভাবে করব? অঙ্ক করার সময় আমরা দুটো প্রসেসের অঙ্ক করতে পারবো। এক নম্বর প্রসেস হচ্ছে আমরা ডোমেনের থেকে দুটো মান নিব, নিয়ে সেই দুটো মান রেঞ্জ সমান ধরবো। রেঞ্জ সমান ধরে যদি ডোমেন সমান হয় তাহলে সেটা এক এক ফাংশন হবে। আবার যদি ডোমেনের মান ভিন্ন ভিন্ন হয় এবং সেজন্য রেঞ্জও ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা এক এক ফাংশন হবে। এই যেহেতু একটি শেষে একটা সৃজনশীল অঙ্ক আছে, এই অঙ্কটি করার সময় আমি এই বিষয়টি আরো পরিষ্কার করে ব্যাখ্যা করব। এখন আসি আমরা সার্বিক ফাংশন জিনিসটা কি। সার্বিক ফাংশন এখানে খেয়াল করতে হবে, এ বি যে ফাংশন অফ এ টু বি, আমি বলেছিলাম এই ফাংশনের ডোমেন এ এবং কোডোমেন বি। এখন
কোনো ফাংশনকে সার্বিক ফাংশন তখনই বলা হবে যার রেঞ্জ এবং কোডোমেন সমান। আমি কি বললাম? রেঞ্জ এবং কোডোমেন সমান। তাহলে সার্বিক ফাংশনের সময় সবসময় একটা লক্ষ্য দেওয়া থাকবে, সেই লক্ষ্যটাকে কোডোমেন অবশ্যই দেওয়া থাকতে হবে। কোনো অঙ্কের সার্বিক ফাংশন যদি নির্ণয় করতে বলা হয় তাহলে তোমাকে খেয়াল করতে হবে অবশ্যই সেখানে কোডোমেন দেওয়া থাকবে। তুমি কি করবে? আগে রেঞ্জ নির্ণয় করবে এবং রেঞ্জের সাথে কোডোমেনের সমন্বয় করার চেষ্টা করবে। যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয় তাহলে ফাংশনটা সার্বিক হবে, আর যদি তা না হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে না। এখানে আমরা একটা উদাহরণ নিই। সে এ সেটের এলিমেন্ট গুলো আছে 1 2 3 আর বি সেটের এলিমেন্ট গুলো আছে 1 3 7 এমন আছে। তাহলে আর এখানে এফ একটা নিয়ম, সে যে নিয়মের অধীনে এমন ভাবে আসে। যদি এমন থাকে তাহলে এখানে আমি কি বললাম, এই 1 এর প্রতিবিম্ব 1, 2 এর প্রতিবিম্ব 3, 3 এর প্রতিবিম্ব 7। তাহলে আবার এগুলোর যেহেতু প্রত্যেকটার এই সবগুলোর প্রতিবিম্ব এগুলো আছে আর এগুলোর প্রাক প্রতিবিম্ব এগুলো আছে, এটা প্রাক প্রতিবিম্ব এটা, এটা প্রাক প্রতিবিম্ব এটা, তাহলে এই যে 1 3 7 এই তিনটাকে বলা হচ্ছে রেঞ্জ। আবার এটা কোডোমেন আর রেঞ্জ সমান, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারবো সার্বিক ফাংশন। আবার খেয়াল করো, যদি f অফ x সমান এমন থাকে x স্কয়ার, এখানে আমরা যদি এমন করি, দুটো মান দেখাচ্ছি 1 2, এখানে আমি যদি বসাই তাহলে এখানে কত পাবো? 1 বসালে পাবো 1, 2 বসালে পাবো আমি হচ্ছে 4। আবার আমি যদি এখানে -1 বসাই, সে -1 বসালে কি পাবো? -1 বসালে পাবো 1। তাহলে এখানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? এই 1 এর জন্য 1, দুটো 1 না লিখে আমরা একটা 1 লিখতে পারি, এই 1 এর জন্য 1 আর এই 2 এর জন্য আমরা পেলাম 4। তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে এখানে এটা হচ্ছে এর কোডোমেন হচ্ছে 1 আর 4 আর রেঞ্জও হচ্ছে 1 আর 4। তাহলে এই ফাংশনটা সার্বিক ফাংশন। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে এটা তো সার্বিক ফাংশন হলো, কিন্তু এখানে এটা কি এক ফাংশন? এক ফাংশনের দিকে লক্ষ্য করতে হবে যে এক ফাংশনের প্রত্যেকটা যে রেঞ্জ আছে এই রেঞ্জের প্রত্যেকটার আবার প্রি ইমেজ থাকবে। যেমন 7 এর প্রি ইমেজ আছে, আবার 3 এর প্রি ইমেজ আছে, 1 এর প্রি ইমেজ আছে। এবং এটাকে যদি এক ফাংশন হতে হয় তাহলে প্রত্যেকটার প্রি ইমেজ ভিন্ন ভিন্ন হতে হবে। আর এখানকার কি আছে, এই 1 এর প্রি ইমেজ 1, আবার এই 1 এর প্রি ইমেজ -1। তাহলে কেমন হলো? এই আমি বলেছি যে প্রি ইমেজ গুলো ভিন্ন ভিন্ন হতে হবে। প্রি ইমেজ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে বলা হবে একক ফাংশন। আর সার্বিক ফাংশন হচ্ছে কোডোমেন আর রেঞ্জ সমান। তাহলে এই ফাংশনটা কিন্তু আমাদের সার্বিক, কিন্তু এক নয়। আর এই ফাংশনটা খেয়াল করতে হবে, এই ফাংশনটা এক এবং সার্বিক। এখন লক্ষ্য করি, এটা তো গেল এক এবং সার্বিক ফাংশন। এখন আমরা যদি এখানে আরেকটা ফাংশন এমন ভাবে বিবেচনা করি, সে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b। আমি এইগুলোই লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3, এখানে এলিমেন্ট আছে সে ধরে নিলাম 1 3 7 9। তাহলে এইটার এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা পেলাম আমি। তাহলে এখানে কি হয়েছে, এই যে 1 এর প্রাক প্রতিবিম্ব 1, 3 এর প্রাক প্রতিবিম্ব 2, 7 এর প্রতিবিম্ব হচ্ছে আমাদের 3, কিন্তু এই 9 এর কোনো প্রাক প্রতিবিম্ব নেই। তাহলে খেয়াল করতে হবে এখানে আসলে কি হয়েছে, এইটা এই অংশটুকু হচ্ছে আমাদের কোডোমেন আর এই অংশটুকু হচ্ছে আমার রেঞ্জ। এখান থেকে আমরা বলতে পারি রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। এখন এই ফাংশনটা কিন্তু এটাও এক, এটাও এক, আর এটা হচ্ছে সার্বিক কিন্তু এক নয়। আর এটা এটা এখানে কোডোমেন আর রেঞ্জ সমান নয়, তাহলে এটা এক কিন্তু সার্বিক নয়। এটা এক এবং সার্বিক, আর এটা শুধু সার্বিক। তাহলে এখান থেকে আমরা তিন ধরনের জিনিস পেলাম। এটাকে যদি আমরা 1 দিই, এটাকে যদি আমরা 2 দিই, এটাকে আমরা 3 দিই।
এই তিনটা রিলেশন আমরা ভালো করে লক্ষ্য করি। এক নম্বর হচ্ছে এক এক এবং সার্বিক, দুই নম্বর হচ্ছে শুধু সার্বিক কিন্তু এক এক নয়, আর তিন নম্বর হচ্ছে এক এক কিন্তু সার্বিক নয়। এখন আসি আমি, এই তিনটা এখানে থাকলো, এখন আমি আসি বিপরীত ফাংশন কি। বিপরীত ফাংশন কি? যদি কোনো ফাংশন একই সাথে, ভালো করে শুনতে হবে, যদি কোনো ফাংশন একই সাথে এক এক এবং সার্বিক ফাংশন হয় তাহলে সেটা তাকে বলা হবে বিপরীত ফাংশন। তাহলে এইটাকে বলা হচ্ছে আমরা বিপরীত ফাংশন। আমরা একটু লক্ষ্য করি, এর জন্য আমরা আরেকটা উদাহরণ নিই যে বিপরীত ফাংশন জিনিসটা কি। তাহলে বিপরীত ফাংশনের একসাথে দুটো শর্ত মানবে, সেই দুটো শর্ত কি? একই সাথে তাকে হতে হবে এক এক এবং সার্বিক। আমরা দুটো উদাহরণ নিই, তাহলে আমরা বিষয়টা আরো পরিষ্কার হবে। সে f of x সমান আছে x plus 3 এবং আরেকটা আছে g of x সমান f inverse x সমান x minus 3। আমরা এটাকে x এর কয়েকটা মানের জন্য মান নির্ণয় করি। এটাকে নাম দিলাম আমি a, এটাকে নাম দিলাম আমি হচ্ছে b। এখান থেকে আমরা এখানে 1 বসালাম, 1 বসালে পাবো আমি হচ্ছে 4, 2 বসালে পাবো 5, 3 বসালে পাবো 2 বসালে পাবো হচ্ছে 5, 3 বসালে পাবো 6। এটা খেয়াল করতে হবে, এখানে এই বসালাম, এই বসালাম, এই বসালাম। আর তাহলে এটা f, আর এখানে আমরা এটাকে দিলাম এইভাবে, এটা b, এটা a, এটা হচ্ছে f ইনভার্স, f ইনভার্স। এখানে আমরা বসাই 4, 5, 6। 4 বসালে আমরা কত পাই? এই 1 পাই। 5 বসালে আমরা কত পাই? 2 পাই। আর 6 বসালে আমি কত পাই? 3 পাই। খেয়াল করতে হবে, ভালোভাবে লক্ষ্য করলে আমাদের বিপরীত ফাংশনটি ক্লিয়ার হবে। এই যে প্রথমে এই ফাংশন, এই ফাংশন থেকে এই যে f is a function of a to b, তাহলে এই যে a সেট, এইটাকে বলা হবে ডোমেন, এটাকে বলা হবে কোডোমেন। আবার এই যে এটাকে রেঞ্জও বলা হবে, কারণ এর প্রত্যেকটার প্রিইমেজ আছে, প্রত্যেকটার এই যে প্রিইমেজ, এখানে এটার প্রিইমেজ এটা, এটার প্রিইমেজ এটা, এটার প্রিইমেজ। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ফাংশন, এটা ডোমেন এত, এটা রেঞ্জ এত। ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে জি আর একটা ফাংশন, যে ফাংশনের ডোমেন এত, রেঞ্জ এত। এখন খেয়াল করো তো, এখানে জি সমান আমরা পেয়েছি f ইনভার্স, জি সমান f ইনভার্স। তাহলে এখান থেকে বলা যায় যদি একটা ফাংশন, এই যে একটা ফাংশনের ডোমেন এত, রেঞ্জ এত, আবার এই ফাংশনের ডোমেন এত, রেঞ্জ আছে, তাহলে দেখো এই যে এখানে যে উদাহরণটি আমরা লক্ষ্য করছি, এটার যেটা রেঞ্জ বিপরীত ফাংশনের সেটা ডোমেন। কি বললাম? মূল ফাংশনের যেটা রেঞ্জ, এখানে লক্ষ্য করো এটা রেঞ্জ, বিপরীত ফাংশনের সেটা হচ্ছে আবার ডোমেন। তাহলে আমরা এখান থেকে যখন অঙ্ক করব তখন আমাদের খেয়াল করতে হবে, যখন আমাদের ভগ্নাংশ ফাংশন থাকবে তখন আমরা ওই ভগ্নাংশে যখন রেঞ্জ নির্ণয় করব তখন আমরা কি করব? তার বিপরীত ফাংশন নির্ণয় করব। বিপরীত ফাংশন নির্ণয় করে সেই বিপরীত ফাংশনের ডোমেন নির্ণয় করলেই আমাদের মূল ফাংশনের রেঞ্জ নির্ণয় করা হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা আমরা এখন একটা অঙ্ক করব, এবং এই অঙ্ক করার সাথে সাথে আমরা বোর্ড প্রশ্নে কিভাবে প্রশ্ন লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায় সেই বিষয়টি আমরা এই আলোচনা শেষে সুন্দরভাবে ব্যাখ্যা করব। তোমরা আমার আলোচনার সাথে থাকবে, আমি আশা করছি, তাহলে তোমরা শেষ পর্যন্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 1 নম্বর আসে, এই যে সৃজনশীল অঙ্কের 1 নম্বর, f is a function of r minus 4/5 to r। কি বলা হয়েছে? f একটা ফাংশন, যে ফাংশনের আমরা একটু এখানে লিখে দেখাই, f is a function of r per 4/5 to real number r, real number r। এই কথার ব্যাপক গুরুত্ব আছে, এই কথার ব্যাপক গুরুত্ব আছে, এটা মাইনাস। এই কথার ব্যাপক গুরুত্ব বলতে আমি বোঝাতে চাচ্ছি f একটা ফাংশন, এই ফাংশনের ডোমেন কিন্তু এটা, এই ফাংশনের
ডোমেন এটি আর কোডোমেন এটি। তাহলে এখানে আমাদের ডোমেনটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে, এই ডোমেনটা দেওয়া আছে আর কোডোমেনও দেওয়া আছে। আমাদের এখানে কি কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে যে প্রথমে পি অফ এক্স, ওই এর ফাঁকে আরেকটা কথা বলে নি, এখন বোর্ডের যে প্রশ্নগুলো আমরা শিক্ষক সাধারণত করি সেখানে তোমরা মনে রাখবা এই যে ক নম্বরের সাথে উদ্দীপকের মিল থাকবে না, ক নম্বর আলাদা হবে এবং খ এবং গ নম্বর উদ্দীপক থেকে করা হবে। এবং খেয়াল করবে খ নম্বরের যে প্রশ্ন থাকবে, খ নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে যে গ নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে যে খ নম্বরের কোনো সহযোগিতা নেওয়া লাগবে না, এবং খ নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে যে গ নম্বরের প্রশ্নের কোনো অ্যান্সার করা মানে সহযোগিতা লাগবে না। এমন ভাবে প্রশ্ন করা হবে প্রশ্নটি তিনটা উদ্দীপকের থেকে থাকবে কিন্তু একটার সাথে আরেকটা রিলেশন থাকবে না, দুটোরই রিলেশন থাকবে উদ্দীপকের সাথে, কিন্তু খর সাথে গ, গর সাথে খ এরকম রিলেশনের প্রশ্ন এখন থেকে বোর্ডে আর করা হবে না। তাই তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। আর ক নম্বর প্রশ্ন পুরোটাই আলাদা হবে। তাহলে আমরা যেহেতু ক নম্বর আলাদা প্রশ্ন, তাহলে ক নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা আগে করে নিই। ক নম্বর প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? পি অফ এক্স সমান কত? পি অফ এক্স, পি অফ এক্স এর মান দেওয়া আছে 1 - 5x তার রুট। এখন আমি বলেছিলাম গত দ্বিতীয় পর্বে আর কি, যে কোন ফাংশনের যদি রুট দেওয়া থাকে অর্থাৎ লবের রুট দেওয়া থাকে তাহলে তার কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তাহলে তারা দেখে নেবে, আর যারা আজ এখানে নতুন দেখছো তাদের বলি যে তোমরা জানো কোন বর্গমূলের মান ঋণাত্মক হয় না। বর্গমূলের মান ঋণাত্মক হয় না বললে বর্গমূলের কোনো ঋণাত্মক বাস্তব মান পাওয়া যায় না। যেহেতু আমরা এখানে বাস্তব মান নিয়ে কাজ করছি তাহলে এখানে আমরা লিখবো যে প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 1 - 5x > 0 বা 1 > 5x বা 5x > 1 বা x > 1/5 হয়। তাহলে এই ফাংশনের ডোমেন হয়ে গেল 1/5 এর সমান বা 1/5 এর চেয়ে ছোট। তাহলে ডোমেন কি হবে? অর্থাৎ df = x belongs to real number r such that x <= 1/5। এই যে আমি যেভাবে লিখলাম এভাবে যদি তোমরা পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে 2 মার্ক পেয়ে যাবে আশা করছি। এখন আছে এবার f অফ ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। এই অঙ্কটি ভালোভাবে খেয়াল করতে হবে যে ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করতে হবে। এই এক ফাংশন নির্ধারণ করার জন্য আমরা দুটো রুল আছে, এই দুটো রুল আমি আগে বলে নিই তারপরে আমি অঙ্কটি করে দিচ্ছি। দুটো রুল আমি বলেছি যে রেঞ্জের, অর্থাৎ আমি যদি লিখে দেখাই, যদি f of x1 সমান f of x2 হয় তাহলে x1 = x2 হবে, যেখানে x1 x2 belongs to df। অনেক শিক্ষার্থী আছে যে এই কথাটি লেখে না, কিন্তু এই কথা যদি কেউ না লেখে তাহলে সে কিন্তু একটি নম্বর কম পাবে। কারণ আমরা এখানে কি করেছি, f of x1 সমান f of x2, এই কথার অর্থ কি? এই কথার অর্থ আছে আমরা রেঞ্জের দুটো মান সমান ধরেছি, যেখানে রেঞ্জ দুটো সমান কখন? যখন ডোমেনের মান, ডোমেন দুটো সমান। খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি ডোমেনই না নিই তাহলে রেঞ্জ কোথা থেকে পেলাম? আমাদের বলেছে যখন আমি আগে ইনপুট করব তারপরে তো আমি আউটপুট পাবো, কিন্তু আমি এখানে ইনপুটই করলাম না তাহলে আউটপুট কিভাবে পাবো? এজন্য অবশ্যই তোমরা এই কথাটি লিখে দেবে। তোমার ভাষা এলোমেলো হতে পারে কিন্তু ডোমেন থেকে যে দুটো মান x1 এবং x2 নেওয়া হলো এই কথা তো তোমাকে অবশ্যই লিখতে হবে। যদি এই কথা না লেখো 1 নম্বর চলে গেল। বাকি 3 নম্বরের নিয়ে তোমার সাথে টিচাররা হিসাব করবে। সেই 3 নম্বরের ভিতরে যে পার্টগুলো তোমার ঠিক আছে সেখানে নম্বর পাবে, আর না হলে পাবে না। অতএব বি কেয়ারফুল। আরেকটা আছে কি, এটাকে আবার এমন ভাবে লেখা যায় যে এটাকে উল্টা করে, এই যে
x1 not equal to x2 হলে f of x1 not equal to f of x2 হতে হবে। এই দুটো নিয়মে তুমি এক এক ফাংশনের অঙ্ক করতে পারবে। এখন কি বললাম, x1 আর x2 কি, এখানেও কিন্তু এই কথা থাকবে যে এই x1 x2 belongs to df, এই কথা সব সব জায়গায় থাকবে এই রুলে। এখন কি এই রুলটা কি, ডোমেনের দুটো মান ভিন্ন তাহলে রেঞ্জও ভিন্ন হতে হবে। কি বললাম, ডোমেনের দুটো মান ভিন্ন তাহলে রেঞ্জও ভিন্ন হতে হবে। আমরা একটা উদাহরণ নিই, সে f of x সমান x স্কয়ার, এমন ভাবে আছে অঙ্ক। আমি লিখলাম x1 সমান আমি ধরে নিলাম 1 আর x2 সমান আমি ধরে নিলাম মাইনাস। তাহলে এখানে আমি কি পাই, এখানে আমি লিখতে পারি f of x1 সমান আমি পেলাম 1 তার স্কয়ার, তার মানে এটা 1। f of x2 সমান -1 তার স্কয়ার, এখানে পেলাম আমি +1। তাহলে শেষ পর্যন্ত আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো এখানে, আমরা এখানে নাম হইছে এখানে লিখি তাহলে আর বেশি ভালো হবে। এই যে x1 not equal to x2, কারণ কি একটার মান 1 +1 একটার মান -1, এরা সমান না কিন্তু। এবং আমি কি পেয়েছি, f of x1 equal to f of x2। তাহলে কি হলো, এখানে আমাদের শর্ত কি মানলো যে এখানে নট এখানে নট, ঠিক আছে, এখানে নট ইকুয়াল টু হওয়ার কথা ছিল কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তাহলে এই ফাংশনটা কিন্তু এক এক নয়। কিন্তু এই নিয়মে অঙ্ক করার সময় খেয়াল করতে হবে যেগুলো স্কয়ার ফাংশন আছে সেগুলো তুমি এর কনজুগেট নাম্বার দিতে মান বসাতে হবে, অর্থাৎ x1 সমান যদি তুমি +1 বসাও তাহলে x2 সমান -1 বসাতে হবে। কিন্তু এখন যদি তুমি এরকম বসাতে যে x1 সমান 1 x2 সমান 3, তাহলে কিন্তু এই নিয়ম তখন কেমন হতো দেখো, একজন শিক্ষার্থী ধরে এমন ভাবে অঙ্কটি করলো। এই নিয়মের যে দুর্বলতাটুকু আমি বলে দিচ্ছি, দুর্বলতা হচ্ছে যে সে f of x1 সমান x স্কয়ার, সে এখানে বসালো f of 1 সমান পেয়ে গেল সে হচ্ছে 1 স্কয়ার সমান 1। এবার বসালো f of 2 সমান বসায় সে কি পেয়ে গেল 2 তার স্কয়ার সমান f of 1 সমান এটা গেল 1, এটা হলো 4। তাহলে এখানে কি হলো দেখো, এখানে x1 not equal to x2 এবং f of x1 not equal to f of x2 হয়ে গেল। তাহলে আমরা ওই নিয়মে যদি অঙ্ক করি, কখনো কখনো শিক্ষার্থীরা এমন করে এই ফাংশনটাকে, অর্থাৎ একটা স্কয়ার ফাংশন যা জীবনে কখনো এক এক হয় না যদি তারপরে শর্ত আরোপ না করা হয়। আমি কি বলেছি, কোন চলকের ঘাত যদি জোড় সংখ্যা হয়, তোমরা ভালো করে মনে রাখবে, কোন চলকের ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ফাংশন কখনো কখনো এক এক হয় না যদি তারপরে কোনো শর্ত আরোপ না করা হয়। তাহলে এটা এক এক না, কিন্তু এই নিয়মে করে আমি এক এক করে ফেললাম, তাহলে কিন্তু এইভাবে অঙ্ক করলে ভুল হবে। তাহলে খেয়াল করতে হবে যদি কেউ এই নিয়মে অঙ্কটি করতে চায় তাহলে অবশ্যই সে একই মান ধরবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে তার এই নিয়মের অঙ্কগুলো হবে, না হলে হবে না। কিন্তু আমরা এমন একটা সার্বজনীন রুল দাঁড় করাতে চাই যেন সমস্ত অঙ্ক আমরা সেই নিয়মে করতে পারি। সেই নিয়মে করার জন্য তোমরা যে আমারটা ফলো করতে হবে এমন না, তোমরা হচ্ছে দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি যেন কারোর আর কখনো এই সৃজনশীল এক এক ফাংশনের অঙ্ক ভুল না হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো আমরা কিভাবে লিখি। দেওয়া আছে, আমরা খ নম্বরের অঙ্ক করছি, কি দেওয়া আছে, দেওয়া আছে f of x ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x প্লাস 3/5x মাইনাস 4। এই ফাংশনটি এক এক কিনা সেটা আমরা এখন নির্ধারণ করব। তাহলে আমি বলেছিলাম যে ডোমেন থেকে দুটো মান আমরা ধরব, সেই ডোমেন থেকে দুটো মান ধরে নিয়ে দুটো রেঞ্জ সমান ধরব, সেই রেঞ্জকে সমান ধরে ডোমেন সমান হয় কিনা সেটা আমরা দেখি। তাহলে আমরা লিখি প্রদত্ত ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি f of x1 equal to f of x2 হলে x1 সমান x2 হয়।
যেখানে যেখানে x1 x2 belongs to df, অর্থাৎ ডোমেন থেকে দুটো মান আমরা নিলাম। এই কথা আমি আগে বলেছি যে এই কথা অবশ্যই আমরা লিখবো, তাহলে আমাদের লেখাটা ঠিকঠাক মতো আছে। এবার আমরা এই দুটো দুটো রেঞ্জ বের করে নিই। এই দুটো তো ডোমেন, এই ডোমেন দুটোর জন্য আমি দুটো রেঞ্জ বের করি। তাহলে এখন f of x সমান কত, 2x plus 3 by 5x minus 4। তাহলে এখান থেকে আমি রেঞ্জ বের করি, বা f of x1 সমান 2x1 plus 3 by 5x1 minus 4, এবং f of x2 সমান আমি কত পাবো, 2x2 plus 3 by 5x2 minus 4। তাহলে আমি দুটো রেঞ্জ বের করলাম। এখন আমি কি বলেছি, এই শর্ত অনুসারে আমরা ধরে নেব কি এই রেঞ্জ দুটো সমান। তাহলে আমরা এটা কিন্তু ধরবো, ধরি, উপরের দিকে মুছে দিলাম, ধরি f of x1 সমান f of x2। তাহলে f of x1 আর f of x2 আমরা সমান ধরেছি। তাহলে এখানে মান বসাই, 2x1 plus 3 by 5x1 minus 4 equal to 2x2 plus 3 by 5x2 minus 4। হ্যাঁ, এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলব। ক্যালকুলেশন আমরা r গুণন করে করি। দেখো তোমরা, বা 2x1 plus 3 into 5x2 minus 4 equal to আমি কত পাই, 2x2 plus 3 to 5x1 minus 4। এখানে আমরা r গুণন করে ফেলেছি, যে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এটাকে r গুণন করলাম। এখন এই 2x1 দিয়ে দুটোকে আমি গুণ করব, তাহলে 5 দুগুণে 10, 10x1 x2 মাইনাস 4 দুগুণে 8, 8x1 প্লাস 3 5 15 x2 মাইনাস 3 4 12। বাম পক্ষে আমার গুণ হয়ে গেল। এবার ডান পক্ষে আমি করি 10x1 x2, এই 2x2 তে এটাকে গুণ করব, মাইনাস 4 দুগুণে 8, 8x2। এবার এটাতে গুণ করি, প্লাস 3 5 15 x1 মাইনাস 12। এবার আমরা কি করব, x1 গুলো একপাশে নিব, x2 গুলো একপাশে নিব। সে আমরা x1 গুলো একপাশে নিয়ে আসি, তাহলে 10x1 x2 মাইনাস 8x1 মাইনাস 12, এইটাকে আমি ওপাশে নিয়ে যাব। তাহলে এবার এটা মাইনাস 10x1 x2 মাইনাস 15x1 প্লাস 12, আর থেকে যাচ্ছে কত আমার x2 মাইনাস 8x2, আর এই পাশে আছে এটা প্লাস, এই পাশে থেকে গেল মাইনাস, মাইনাস 15x। তাহলে এখানে কি হয় দেখো ভালো করে, এই 12 কেটে গেল, এইটা এটা কাটা গেল। তাহলে এই 15 আর 8, তাহলে 15 আর 5 20 আর 3 23 মাইনাস 33x সমান মাইনাস, সরি 23x। তাহলে মাইনাস 23 দ্বারা যদি উভয় পক্ষকে আমি ভাগ করি, তাহলে কি গেলাম, x1 সমান x2 বা x1 সমান x2। তাহলে দেখো এবার লক্ষ্য করো, আমি ধরেছিলাম এই রেঞ্জ দুটো সমান ধরেছিলাম, তাহলে সেখান থেকে আমি ডোমেন দুটো সমান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বলতে পারি, সুতরাং প্রদত্ত ফাংশনটি এক এক। তাহলে এখান থেকে আমরা, শিক্ষার্থীরা তোমরা এই নিয়মে যদি অঙ্ক করো, তাহলে ওই যে আমরা আগে যেটা দেখলাম f of x সমান x স্কয়ার, সেখানে একটা ঝামেলা চলে আসছিল যদি আমরা 2 বা 3 যদি কনজুগেট নম্বর না বসাই, কিন্তু এখানে কোনো ধরনের সমস্যা নেই। তাহলে যারা এক এক ফাংশনের অঙ্ক করবে আমার দৃষ্টিতে এইভাবে করবে, তাহলে তোমাদের কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে এক এক ফাংশনের অঙ্কটি আমাদের খ নম্বর হয়ে গেল। এবার আমরা গ নম্বর অঙ্কটি দেখি। গ নম্বর অঙ্কটা করার সময় আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে
আমরা সেই বিষয়টা আগে লিখে নিই। গ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে f is a function of r2 r minus 4/5 to r এবং f of x equal to 2x plus 3 by 5x minus 4। হ্যাঁ, এই অঙ্কটা করার সময় আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে f একটা ফাংশন, যে ফাংশনের কোডোমেন r। আর আমরা জানি যে সার্বিক ফাংশন এর সংজ্ঞায় বলা আছে কোন ফাংশনকে তখনই সার্বিক ফাংশন বলা হবে যখন তার কোডোমেন আর রেঞ্জ সমান হবে। তাহলে এখানে খেয়াল করতে হবে, স্টেশন ঠিক করে দেওয়া যাবে, কোডোমেন সমান রেঞ্জ হতে হবে। তাহলে কোডোমেন কিন্তু প্রশ্নকর্তা প্রশ্নে দিয়ে দেবে। তোমাকে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি গাড়ি চালায় যাও, কোথায় যাবা, সে ঢাকা না খুলনা না রাজশাহী, সেটা তো ঠিক করে দিতে হবে। তাহলে আমাদের বোর্ডে আমরা শিক্ষকরা এখন কি করি, কোড সেন্টার ঠিক করে দিই যে যখনই সার্বিক ফাংশনের প্রশ্ন বোর্ডে দেওয়া হয়, তোমরা যদি 2020 সালে সমস্ত বোর্ডের কোশ্চেন গুলো ভালোভাবে লক্ষ্য করো সেটা দেখা যেখানে সার্বিক ফাংশনের প্রশ্ন দেওয়া আছে সেখানে কিন্তু এই কোডোমেন দিয়ে দেওয়া আছে। কারণ কি, সার্বিক ফাংশনের সংজ্ঞায় বলা হয়েছে কোডোমেন সমান রেঞ্জ হতে হবে। তাহলে আমাদের কোডোমেন দেওয়া আছে, এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে রেঞ্জ নির্ণয় করার সময় আমরা কি করব, সার্বিক ফাংশনের আসলে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। আলোচনার শুরুতে আমি দেখিয়েছিলাম যে বিপরীত ফাংশনের ডোমেন হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে এসো আমরা এটার আগে প্রথমে বিপরীত ফাংশনটি নির্ণয় করি। তাহলে এখানে ধরি f of x equal to y, অতএব x সমান আমি কি পাই, f ইনভার্স y। সুতরাং এখান থেকে কি পাই আমি, অতএব y সমান আমি পাচ্ছি 2x plus 3 by 5x minus 4। এখান থেকে আমরা r গুণ করে ফেলি, বা 5xy minus 4y সমান আমি পাচ্ছি 2x plus 3, বা 5xy minus 2x ইকুয়াল টু আমি কত পাই, 4y plus 3। এই 4y এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস করলাম। এখান থেকে আমি কমন নিয়ে ফেলি, x কমন নিই, তাহলে এখানে থাকে 5y minus 2 সমান পাই আমি 4y plus 3। এখান থেকে আমরা সহজে x এর মান পেয়ে গেলাম 4y plus 3 by 5y minus 2। হ্যাঁ, এই x এর মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যার কারণে আমি x এর মানটা এখানে একটু লিখে রাখছি। x এর মান এখানে লিখে রাখছি কারণ আমি বলেছিলাম যে সার্বিক ফাংশনের অঙ্ক করার সময় শিক্ষার্থীরা এক জায়গায় ভুল করে, সেই ভুলটা ফাইন্ড আউট করার জন্য আমি x এর মানটা এখানে লিখে রাখছি। 4y plus 3 by 5y minus 2। এটা আমাদের পরবর্তীতে আমরা কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমি কি পাই, x সমান কত ছিল, f ইনভার্স y, বা f ইনভার্স y সমান আমি পাচ্ছি 4y plus 3 by 5y minus 2। এখান থেকে কি পাই, যেহেতু মূল ফাংশনটা x এ ছিল তাহলে এটাকে আমরা চেঞ্জ করে x এ নিয়ে যাই, বা f ইনভার্স x ইকুয়াল টু আমি কত পাচ্ছি, 4x plus 3 by 5x minus 2। এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে কি হলো, এই যে এই ফাংশন, এই ফাংশনের বিপরীত ফাংশন এটি আমরা পেয়ে গেলাম। এই ফাংশনের বিপরীত ফাংশনটি আমি পেয়ে গেলাম। তাহলে এখন এই বিপরীত ফাংশনের এইটার আমরা ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয় করে এটার সাথে কম্পেয়ার করে দেখতে দেব। তাহলে আমরা এখান থেকে লিখে দিই যে f ইনভার্স x ফাংশনটি, f ইনভার্স x আমার থাকলো, এখানে আমরা লিখে ফেলি f ইনভার্স x, এত ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি
5x minus 2 not equal to 0 বা 5x not equal to 2 বা x not equal to 2 by 5 হয়। অতএব f ইনভার্স x এত এর ডোমেনটা কি হবে, এত এর ডোমেন পাবো আমরা x belongs to real number r such that x not equal to 2 by 5। এটা কার ডোমেন? f ইনভার্স x এর ডোমেন। এটা পারলাম, এটা এখানে লিখে দিলাম এইভাবে ডোমেন। সুতরাং রেঞ্জ f of x equal to আমাদের একই জিনিস হবে x belongs to real number r such that x not equal to 2 by 5। হ্যাঁ, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার তাহলে এটার রেঞ্জটা আমি কত পেলাম। এই রেঞ্জ পেয়েছি আমি রিয়েল নাম্বার থেকে 2 by 5 বার, বাট ডোমেন আমার দেওয়া আছে রিয়েল নাম্বার r। লক্ষ্য করো সবাই যে এখানে আমার ডোমেন রিয়েল নাম্বার r আর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার r থেকে এত কম। তাহলে আমার কি হলো, এই কোডোমেন আর রেঞ্জটা সমান হলো না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু কোডোমেন not equal to range, সুতরাং যে কোডোমেন আর রেঞ্জ সমান না, সুতরাং ফাংশনটি সার্বিক নয়। হ্যাঁ, এই শর্তটি খেয়াল করো যে ফাংশনটি এখানে যে শর্ত আছে সেই শর্ত অনুসারে ফাংশনটি সার্বিক ফাংশন হলো না। কিন্তু আমি যদি মেন প্রশ্নে এই শর্তটা একটু চেঞ্জ করে দিই, এই শর্তটা আছে এরকম রিয়েল নাম্বার r বাদ এই যে 2 by 5 এমন দিয়ে দিলাম। সে ধরে নাও এমন ভাবে অঙ্কটি আছে। যদি এমন ভাবে দেওয়া থাকতো যে এটা কোডোমেন এত আর এখানে আমাদের রেঞ্জ এত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাংশনটি সার্বিক হতো। শিক্ষার্থীরা তোমরা যখন অঙ্ক করবে তখন বিশেষ করে সার্বিক ফাংশনের অঙ্ক করার সময় অবশ্যই তুমি উদ্দীপকের দিকে লক্ষ্য রাখবে। এই উদ্দীপকে আসলে কোডোমেনটা কত দেওয়া আছে, কোডোমেনের পরে ডিপেন্ড করতেছে আসলে তোমার এটা সার্বিক হবে কি হবে না। আর একটা বিষয় আমি দেখি অনেক শিক্ষার্থীর এবার বোর্ডের খাতা দেখতেছি, আমি যে বিষয়টি দেখলাম অনেকে ভুল করতেছে, সেই ভুলটা আমি এখন তোমাদের ধরাই দেওয়ার জন্য এই অঙ্কটি একটু অন্যভাবে আবার আমি করি। অন্যভাবে কি দেখো, আমি বোর্ডে একটু লিখে রাখছি। এই যে আমাদের মেন যে অঙ্ক ছিল এটাকে আমি একটা সমীকরণ নাম দিয়ে দিই। এটাকে একটা সমীকরণ নাম দিয়ে এই যে x এর মান এখানে আমি পেয়েছিলাম না, সেই মানটা এখানে আমি বসাই দিই দেখি। তাহলে 1 নং এর ডান পক্ষে বসাই x এর মান বসিয়ে পাই। তাহলে f of x সমান আমি কি পাচ্ছি, ডান পক্ষে x এর মানটা আমি বসাতে চাচ্ছি। x এর মান কত ছিল, এই 2 into x এর মান আছে 4y plus 3 by 5y minus 2, এখানে প্লাস 3 এখানে বসাচ্ছি মান। তোমরা লক্ষ্য করো এই নিচে 5 রাখলাম, x এর মান এই ওই বড় মানটা 4y plus 3 by 5y minus 2 minus 4। হ্যাঁ, তাহলে কি করলাম দেখো, এখানে যে এই 2 রেখে দিলাম, এই x এর মান এই বড় মানটা এখানে বসাইছি, আর এই প্লাস 3 থেকে গেল, এখানে এই 5 থেকে গেল, x এর মান এই অংশটা এখানে আমি বসালাম, -4 থেকে গেল। এখন আমি এই দুটো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় তোমরা এটি লক্ষ্য করো। এখানে আমাদের নিচে লিখি সবাই দেখতে পাই ঠিকঠাক মতো। হ্যাঁ, তাহলে এখানে আমার লসাগু কত, এই যে 5y minus 2। লক্ষ্য করতে হবে কিন্তু যে এটা লসাগু এটা, তাহলে এটা এবারে 2 এর সাথে গুণ হলো, তাহলে কত হলো 8y plus 3 দুগুণ 6। তাহলে এই প্লাস 3 এটার সাথে গুণ হবে, তাহলে 3 5 15 minus 6। উপরের অংশটা হয়ে গেল। এবার আমি নিচের অংশটা করব। তাহলে নিচের অংশে আমার লসাগু কত 5y minus 2। তাহলে এই 5 এর সাথে গুণ হবে, তাহলে 4 5 20 20y plus 15, আর -4 এটার সাথে গুণ হবে, তাহলে -20y plus 8। হ্যাঁ, তাহলে এবার আমরা
যদি এটাকে একটু ক্যালকুলেশন করে দিই যে তাহলে কেমন দাঁড়ায়, আমরা উপরে থেকে একটা লাইন মুছে নিই, এটা মুছে নিয়ে আমরা এখানে একটু করি। সবাই দেখো, আমার বাম পাশে ছিল f of x, সেই f of x রেখে দিলাম। ডান পাশটা লক্ষ্য করো, আমার এই 6 কাটা উপরে, আর এখানে এই 20y কাটা। আর দেখো খেয়াল করো, এইটা আর এটা যদি আমরা উল্টাই দিই, ঠিক আছে আমি একটা লাইন করে দেখাই। তাহলে এখানে আমার কত ছিল, এখানে ছিল আমাদের 15 y ছিল, তাহলে এই 15 আর 8 আমার এখানে হলো 23y, আর নিচে থাকছে আমার 5y মাইনাস 2, এটা থাকলো। এবার এটাকে আমি উল্টাই দিচ্ছি, তাহলে এটা কত থাকে 5y মাইনাস 2, বা এখানে থাকছে এই 15 আর 8 23, তাহলে এটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট দিলাম, এটা কাটা গেল, 23 কাটা গেল, বা f of x ইকুয়াল টু আমি শেষ পর্যন্ত কত পেলাম y। তাহলে এবার মজার খেলাটা দেখো, যে এই যে আমাদের মেইন ফাংশনটা ছিল f of x সমান y, তাহলে ফাংশনটা তো সার্বিক হয়ে গেল, কিন্তু অনেক শিক্ষার্থী আছে না, তারা এই জিনিসটা না আসলে লক্ষ্য করে না, লক্ষ্য না করে লিখে দেয়, যেহেতু এরকম লেখে, যেহেতু f of x equal to y, সুতরাং ফাংশনটি সার্বিক। খুবই ডেঞ্জারাস কথাবার্তা, এজন্য আমি লাল কালি দিয়ে লিখেছি, যেহেতু এটা সেটা তারা খেয়াল করে না। এইভাবে যদি কোনো শিক্ষার্থী অঙ্ক করে, তাহলে সব ফাংশনই তো সার্বিক ফাংশন হয়ে যাবে, কিন্তু আসলে কি তাই? সব ফাংশন কি সার্বিক ফাংশন? মোটেই না। সার্বিক ফাংশন আছে সেটা যার ডোমেইন আর রেঞ্জ সমান। তাহলে এইভাবে যদি তুমি অঙ্ক করো, একটা সার্বিক ফাংশন নয় তাকে তুমি সার্বিক ফাংশন বানাই দিলা, আর এইভাবে অঙ্ক করলা। এভাবে অনেক শিক্ষার্থী এবছর অঙ্ক করেছে, খাতা দেখতেছে, আমি খুব কষ্ট পেয়েছি যে আসলে সে ভুল করেছে, কিন্তু সে নিজেও বুঝতে পারেনি সে ভুল করেছে, কিন্তু নম্বর তো দেওয়া যাচ্ছে না। অতএব সেকেন্ড যে পদ্ধতি আমি করলাম, তাকে আমরা এই টাটা গুড বাই জানাই দিলাম। এই পদ্ধতিতে আমরা অঙ্ক করব না। আমরা সার্বিক ফাংশনের অঙ্ক সব সময় তোমাদের জ্ঞাতার্থে বলি, সার্বিক ফাংশনের অঙ্ক করার সময় তুমি কোডোমেইন আর রেঞ্জের দিকে তাকাবা, এভাবে করবে না। তাহলে আমার মনে হয় তোমরা সার্বিক ফাংশনের অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। সার্বিক ফাংশনে কারোর আর সমস্যা থাকার কথা নয়। কিন্তু আমরা তো আজকে আলোচনা করলাম যে মূলত এক ফাংশন কি, সার্বিক ফাংশন কি, বিপরীত ফাংশন কি। আর খেয়াল করো, বিপরীত ফাংশনের অঙ্ক কিন্তু আমি সার্বিক ফাংশন করার সময় বিপরীত ফাংশন নির্ণয় করে ফেলেছিলাম, যার কারণে আমি আর বিপরীত ফাংশন আলাদা করে এখানে দেখালাম না। তাহলে আমাদের একটা সৃজনশীল অঙ্ক হয়ে গেল, পাশাপাশি এই তিনটি বিষয় আমরা শিখলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখনো কিন্তু আমাদের অনেক জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে লেখচিত্র সাহায্যে কিভাবে ফাংশনের প্রকৃতি নির্ধারণ করা যায়, অর্থাৎ একটা ফাংশন এক কিনা বা তার ডোমেইন কত, এই বিষয়টি লেখচিত্র থেকেও কিন্তু নির্ণয় করা যায়। সেই লেখচিত্রের অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় আসে, এমন ভাবে আসলো যে তুমি এইটা শিখলে কিন্তু লেখচিত্র শিখলে না, লেখচিত্র গ নম্বরে আসলো, তখন তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এজন্য তোমরা যে অধ্যায় ভালোভাবে শিখবে, সেই অধ্যায়টা খুবই মনোযোগ দিয়ে অঙ্ক করবে, যেন তোমাদের এই ধরনের ভুল না হয়। আর যেহেতু সেট ফাংশন এর অঙ্ক যদি কেউ পরীক্ষায় করে, তাহলে তার সময় কিন্তু বেঁচে যায়। এখানের অঙ্কগুলো খুবই ছোট এবং আমার দৃষ্টিতে এরা খুবই সহজ। যারা সেট ফাংশনের লেখচিত্র নিয়ে যাদের সমস্যা আছে, পরবর্তী ভিডিও তাদের সাথে সেই বিষয় নিয়ে আমি শেয়ার করব। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে এবং তোমরা বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবে। তাহলে শেয়ার করলে কি হবে, সবাই বিষয়টা শিখতে পারবে। আমাদের একটা উদ্দেশ্য আছে যে সমস্ত শিক্ষার্থী যেহেতু এই লকডাউন অবস্থায় বাসায় বসে আছে, তারা যেন লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে নিতে পারে, সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।